এই জায়গাগুলোতে আরেকটু সাহসিকতার সঙ্গে আর একটু দায়িত্বশীলতার সঙ্গে যদি আপনারা জনগণকে বোঝান, আপনারা নিশ্চয়ই এগুলো করেন, আমি বলবো না যে সরকার করেন না, হয়তো ওনারা করে, আমাদের চোখে সেটা তেমন ভাবে দৃশ্যমান না সাধারণ মানুষের কাছে। কিন্তু ভাই যেটা বললেন যে আমি উৎসাহিত করবো কিনা, আমি পরিষ্কারভাবে বলছি, উনি বলছেন আমরা অন্যকে হ্যাকার হতে উৎসাহিত করবো কিনা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আমি জানি এই টিভি শোটা আপনিও জানেন যে ওয়েবসাইটে অনেক ছড়িয়ে গেছেন, প্রচুর হ্যাকাররা হতে চাচ্ছে। এক ধরনের হিরোইজম এই তরুণদের মধ্যে দেখা যাচ্ছে, এতে গিয়ে কিছু জায়গাটা আমরা দায়িত্বশীলতার বাইরে গিয়ে কাজ করছে। এবং শুধু তাই না, আপনি ডিজাস্টার একটা কথা যেটা বললেন, এখানে কিন্তু শুধু নন হ্যাকাররাও কিন্তু এখানে ইনভলভ হচ্ছে। তো এই বিষয়ে আমরা আলোচনা করার আগে আরো অনেক ফোন আছে, আরেকটা ফোন নিতে পারবে। দর্শক আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। আপনার কি বলেন একটু কথা বলবেন? নাইট করছিলাম। আরিফ ভাই সালাম আলাইকুম। জি ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে একটা গুজব অথবা সত্যি হয়ে থাকে যে র্যাব অথবা কোনো সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হয়তো হ্যাকারাই বলবো না, বলবো প্রোটেক্টর, যে এই বিরুদ্ধে হয়তো ধরার জন্য কিংবা হয়তো তারা চেষ্টা করছে। বাট এই আমরা কি ওই দিক থেকে চিন্তা করছি যে ইন্ডিয়ানও তো অনেক হ্যাকিং করছে আমাদের সাইটগুলো, তাই না? ইন্ডিয়ান প্রশাসন কি তাদের হ্যাকারদের ধরছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা মনে হয় আপনার এই মাত্র ফোন করেছেন, আমরা অনুষ্ঠানে এই বিষয়ে আমরা আলাপ করে ফেলেছি। হ্যাঁ, ওই যে আগের কথাটা বলবো যে ক্ষোভটা আছে আমাদের সরকারকে আমাদের লোকজনই একটু অবিশ্বাসের চোখে দেখছে। ভারতের চেয়ে বেশি ভারতীয় আচরণ কোনো কোনো সরকারি কর্মকর্তা বা শীর্ষ পর্যায়ের কিছু লোকজন। এখানে একটা বলতে চাই, যেমন আমাদের কি আমাদের শত শত কমেন্ট এসেছে, মেইল এসেছে, ফোন আসছে, সারাদিনই পাচ্ছি বিষয়ের পর সবাই বলছে সরকার সরকার সরকার। আমাদের কিন্তু সরকার না, আমার মনে হয় আমাদের সমস্ত পলিটিক্যাল লিডার যারা আছেন আমাদের কর্মচারী সবাইকেই কিন্তু ব্যাপারে, যেমন বিরোধী দল যদি আমরা বলি, সবসময় আমরা সরকার, কোন দল এটা করেন না। আমরা যদি সেই 90 পরের থেকে হিসাব করি, আমরা ঠিক আছে গণতন্ত্র চর্চা করি তখন থেকে আমরা মানে পোস্ট 90 গণতন্ত্রের কথা বলি, তখনও দেখবো যে আমরা আমাদের পলিটিক্যাল লিডার্স ইন জেনারেল পলিটিশিয়ান তারা কিন্তু সবসময় কিছু কিছু জায়গায় অলওয়েজ বিন ভেরি ডরমেন্ট, খুবই তারা, আপনি যে অতি বন্ধুত্ব সুলভ আচরণ, এইটা কিসের জন্য? নিজের উপর আস্থার অভাব, নিজের জনগণের উপরে আস্থার কিছু অভাব থাকে। কারণ আমাদের রাজনীতির মধ্যে 90 পরে যেরকম গণতন্ত্র এসছে, 90 অনেক আগে থেকে দুর্বৃত্তায়নটা শুরু হয়েছে, সেই দুর্বৃত্তায়নটা রয়ে গেছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নেতা বাছাই করছি না, আমাদের কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতা, এইসব জায়গার কারণে হচ্ছে এক ধরনের দুর্বলতা তৈরি হয়। আমি আমার জেলা কমিটির নেতা আমার রাজনৈতিক দলে, সেটা হওয়ার জন্য আমাকে জেলার সমর্থন নিতে হয় না, আমাকে কেন্দ্রীয় কিছু নেতাদেরকে যদি প্রমাণ করতে পারি, সেটা বিভিন্নভাবে প্রমাণ, আমি নিজের সামনে বলবো না, অনেক পরিষ্কার কথা, প্রমাণ করতে পারি যে আমি যোগ্য, তাহলে আমি হয়তো একটা বড় নেতা হয়ে গেছি। এবং এই প্রক্রিয়াটা সব জায়গায় চলছে। এর কারণে হয়তো আমাদের অনেক রাজনৈতিক দলের বা অনেক পুরো দলের না হলেও কিছু কিছু নেতার নিজেদের উপর আস্থাহীনতা আছে। তারা মনে করেন যে বাইরের অনেক শক্তি তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে এবং তারা সেই সাহায্যের জন্য হয়তো উৎসাহী এবং দিতে আগে। এবং আমরা যদি এখন আমাদের ফেসবুক বা এই ধরনের ব্যাপারগুলো যদি 16 কোটি মানুষের দেশে জানি পাই ট্রু, তারপর এখানে 20,000, 25,000, 1 লাখ, 10 লাখ ছেলে পেলেই হয়তো এখানে ইনভলভ, খুব বেশি হলো 16 কোটির তুলনায় কিছুই না। তারপরে এইটা কিন্তু একটা দেখার বিষয়, আমরা যাকে যেটা বললেন এই মাত্র, যে এই 10 লাখ বা 1 লাখ ছেলেও যদি হয়, এদের যে মানসিকতা বা মনস্তত্ত্ব, তাদের যে আবেগ উদ্বেগ, এইটার ব্যাপারে আমাদের ডেফিনেটলি রাজনীতিবিদরা এবং যারা পলিসি মেকাররা আছেন তারা কিন্তু মানে একদমই জনবিচ্ছিন্নই বলা যায় এসব ক্ষেত্রে। কিসের জন্য? তারা কি এই কারণে যে তাদের কমিটমেন্ট নাই নাকি? তারা জানেও না এই রকমের উদ্বেগ যে আজকে বিরাজ করছে। আমাদের দুঃখজনক হচ্ছে কি আমাদের রাজনৈতিক নেতারা সবসময় জনগণের কথা শুনেন তা না। অনেক সময় ওনারা ভাবেন, ওনারা চিন্তা করেন, ওনারা মনে করেন জনগণ তাদের মতো করেই ভাবে। তো এইটাও যদি টু ওয়ে কমিউনিকেশনটা থাকে, জনগণের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার ব্যাপারে যদি আমাদের রাজনৈতিক নেতারা আরো বেশি দায়িত্বশীল হন, তুমি যে বললাম গণতন্ত্রের চর্চাটা কম, আমি যদি আমার নেতা আপনি ঠিক বলেছেন ভালো বলেছেন না বলি, আপনি কিন্তু রাজনীতি করতে পারবো। এবং ওই পিরামিডের মধ্যে যেটা বলছিলাম যে আলটিমেটলি প্রথমে একজন থেকে কেন্দ্রের দুজনেদের কিছু করতে হবে, 5 জন করতে হবে। কারণ হচ্ছে আমার নেতা যখন ভুল করেন আমি ওনাকে বলতে পারি না, আমি দ্বিমত পোষণ করি না, এবং এই দ্বিমত পোষণ না করাটা আমাদের গণতন্ত্রের জন্য খুব খারাপ, খুবই খারাপ। আমরা একটু মানে একটু তারপরে পরিচয় থেকে আরেকজন দর্শকের ফোন একটু নিয়ে নিই, তাহলে দিকে আমরা আবার আলোচনা করি। দর্শক ভাই কিনা দর্শক আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। আমি জানি শুনছি যে আচ্ছা অনেক টাইম থেকে যে বিভিন্ন কাজের নাম বলছে এটা ঠিক করে, এটা কি বুঝতেছি না, আমরা বুঝিনি, একটা আরেকবার বলবেন। আচ্ছা অনেক চালা চাইছে যা দেখলাম যে ওই জায়গা ওদের আইডি দিয়ে আর কি ওয়েবসাইট হ্যাক করে ভিডিও কাজের নাম দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা ধরতে পেরেছি।
আচ্ছা, আপনার শুনতে পেরেছি চাইনিজ অনেক ওয়েবসাইট নাকি হ্যাক হচ্ছে এবং এখানে বিডি হ্যাকার্সদের একটা লোগো ঝুলছে এবং বিডি হ্যাকার দাবি করছে তারা করেনি। এটা ওই যে বললাম যুদ্ধাবস্থার বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট ষড়যন্ত্র এটা বলে। ভারতের সঙ্গে চায়নার এক ধরনের রেশারেশি সবসময়, এটা রাজনৈতিক রেশারেশি। এই রেশারেশিটা অনলাইন ওদের হ্যাকারদের মধ্যে আছে। ইন্ডিয়ানরা হয়তো এই কাজটা করতে পারে যে চাইনিজ ওয়েবসাইটগুলো দখল করে এখানে এবং আমরা আশা করি ডেফিনেটলি বিবি সেটাই আমার কাছে তাই মনে হয়। মানে গ্রুপগুলো এই মুহূর্তে আসলে ভারতের উপরে তাদের যত সর্বশক্তি নিয়োগ করছে। অন্যদিকে বলেছে মানে একটা ইমেল করে আর ভাই, ইমেল করেছেন শামির হাশেম, উনি ইমেল করেছেন, উনি বলেছেন যে মিস্টার আরিফ said Bangladesh hackers then able to do any financial loss to India. However, I think today on internet, Indian National Stock Exchange যে ওদের যে সাইটটা যেটা was down during peak trading hours, which resulted loss of up to million rupees. Moreover, hackers threatened to do more attacks on financial systems. Regards to Shamir. তো অলরেডি কিন্তু উনি দাবি করছেন যে ইন্ডিয়া এটা আজকে হচ্ছে আমি এইটা বলছি না যে আমি বলছি এখন পর্যন্ত করেনি, ওনারা করবেন না সেটা বলছি। আপনি হয়তো আমাদের হ্যাকাররা এই স্পেসিফিক স্টক এক্সচেঞ্জ আক্রমণ করার বিষয়ে ওনারা কিন্তু কালকে সম্ভবত একটা ঘোষণা দিয়েছেন। কারণ হচ্ছে গতকালকে গিয়েছে আরেকজন মানুষ হত্যা করেছে আমাদের সেনাকে। ওনারা বলেছেন স্পেসিফিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা স্টক এক্সচেঞ্জের দখল নিব, এটা ঘোষণা। তো এই ধরনের একটা ঘোষণা দেওয়ার পরেও যদি ভারতীয়রা ওনাদের নিরাপত্তা ব্যবস্থাকে ওইভাবে না করতো, খুব অল্প সময়ের জন্য করেছেন এবং এটা যিনি বলেছেন $1,000,000 বা $1,000,000 এটা হওয়ার কথা না। স্টক এক্সচেঞ্জ বিশেষ করে ভারতের স্টক এক্সচেঞ্জ অনেক বড় এবং অনেক পরিপক্ক, প্রতি সেকেন্ডের দামই অনেক বেশি। এক্স্যাক্টলি। এবং একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম যে আমাদের এই যে হ্যাকার যে দুষ্ট ছেলে এবং দুষ্ট মেয়েগুলো আছে ওদের কিন্তু ক্ষমতা আরো অনেক বেশি আমাদের ধারণা, কিন্তু এখন ওটা করেনি এবং তারা হুমকি দিয়ে যথেষ্টভাবে যথেষ্ট রকম স্টেপ ভালো ভালো স্টেপ নিয়ে আগাচ্ছে আর কি, বলছে জানাচ্ছে আমরা করতে পারি, বন্ধ করেন বন্ধ করেন। এটা হচ্ছে একটা ঘোষণা দেওয়ার ব্যাপার থাকে। তো আপনি নর্মাল যুদ্ধাবস্থা কি হয়, নিজেকে গোপন রেখে আক্রমণ, একটা বিমান ধ্বংস করলে বলা হয় 10টা করেছি। তো এই ধরনের প্রোপাগান্ডা কিন্তু যুদ্ধের একটা অংশ। তো এই তরুণরা হয়তো সেটা ফলো করছেন, সেটা তো আমরা জানি না, তো আমার কাছে তাই মনে হচ্ছে। একটা কোন নিয়ে আসছে দর্শক আমার নামটি বলুন, প্রশ্ন করুন। আমি আমার আমার কোশ্চেনটা হচ্ছে যে ভারত হ্যাকারগুলো যে এখন চাইনিজ সাইটগুলো হ্যাক করে বিডি নাম দিতেছে, এই বিষয়ে আমাদের করণীয়, কারণ আমরা যতটুকু করছি ওতে যে বেশি আমরা দোষের ভাগিদার হচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমাদের আসলে করণীয় কিছু না, এটা আসলে একটা খুব গুরুত্ব দিয়ে দেখার মতো বিষয় না। মানে আমরা যেভাবে খুব বেশি মিডিয়া অ্যাটেনশন দিচ্ছি বড় যাত্রী দৈনিকগুলোতে বা এই যে আজকে টক শোতে, এটা আমাদের কাছে খুব নতুন তো এবং এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। এই কাহিনীগুলো অহরহ হচ্ছে সাইবার ওয়ার্ল্ডে, এগুলো হচ্ছেই। এক দেশের সাথে আরেক দেশের সাধারণ ফোরামে তর্ক বিতর্ক, গালাগালি, এই ধরনের কাজগুলো হচ্ছে এবং এই সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম হিসাবে এগুলো অহরহ হচ্ছে। এবং চায়নার কোন ওয়েবসাইট দখল করলে এখানে আমাদের উত্তেজিত হওয়ারও কিছু নেই, চিন্তিত হওয়ারও কিছু নেই। এটা কৌশলের ভারতীয় অংশের আমাদের সংসদে যেমন বলেছেন নাকি আসলে অনেক কৌশল অবলম্বন করতে হয়, আমরা দেখছি আমাদের ন্যাশনাল রাজনীতি। তো আমরা ফোন আরেকটা নিয়ে আসতে দর্শক আপনার প্রশ্নই করুন, নামটি বলুন। যে আমার নাম শাহেনশাহ তিমন। আমি বলতে যাচ্ছি অ্যাক্টিভিজমের পাশাপাশি যে এখন আমরা অনলাইনে দেখছি যে পণ্য বর্জন, সেবা বর্জন, বিনোদন বর্জনের একটি ব্যাপার আছে। আরিফ ভাই এটাকে কোন দিক দিয়ে দেখছেন? এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ কোনটা বেশি হবে বলে মনে করা যায়? ধন্যবাদ। এখানে হচ্ছে কি যেমন দুইটা বিষয় আছে। একটা হচ্ছে বর্জন, আমরা যে শুধু ভারতকেই আমাদের প্রতিপক্ষ ভাবছি এটা হয়তো সঠিক হচ্ছে না। আমাদের মধ্যবিত্ত মানসিকতারও এক ধরনের পরিবর্তন খুবই প্রয়োজন হয়ে গেছে। আজকে আমাদের বাচ্চারা প্রতিনিয়ত হিন্দি কার্টুন দেখছে, 24 ঘন্টা হিন্দি কার্টুন হচ্ছে। খুব দুঃখজনক হচ্ছে 3-4 বছরের বাচ্চারা এখন হিন্দিতে অনাদর কথা বলতে পারে। আমাদের সাংস্কৃতিক দোলনকে প্রপোজ করে দেওয়ার এক ধরনের আগ্রাসন আমাদের উপরে আছে ভারতীয় সাংস্কৃতিক জায়গা থেকে। সো এই যে পণ্য বর্জনের একটা বিষয় হচ্ছে, আমাদের অনলাইনে আমরা ব্লগার্স কমিউনিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি 1 মার্চ ভারতীয় পণ্য বর্জন একদিনের জন্য। আসলে এটা একদিন না, এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেসের অংশ। যেসব জিনিসের বিকল্প আমাদের দেশে আছে, ভালো মানের আছে, সেই সব জায়গায় আমরা বলছি আপনারা ভারতীয় পণ্যগুলো নিয়ে যান। এই পিছনে দুইটা কারণ। এক হচ্ছে আমার বিএসএফ কর্তৃক আমার লোকজনকে হত্যা এবং অন্যান্য ধরনের আগ্রাসনের একটা প্রতিবাদ।
দ্বিতীয়ত আমার দেশের জনগণকে সতর্ক করা যে একটা বড় ধরনের আগ্রাসন বলতে কি আজকালকার যুগে যে খুব রাষ্ট্রীয় আগ্রাসন আমেরিকা বিমান পাঠিয়ে দখল করে সেটাই যে সব ধরনের আগ্রাসন তা কিন্তু না। সাংস্কৃতিক আগ্রাসনের জায়গায় আমার নিজের জনগণকে সতর্ক করে। 1 মার্চ আমরা জনগণকে বলছি যে আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন। আমরা একটা মেসেজ দিতে চাই ভারতকে যে এটা একটা অনেক বড় বাজার, তোমরা আমাদেরকে দয়া করো, আমরা টাকা দিয়ে তোমাদের জিনিস কিনে নেই এবং আমরা যদি জিনিস তোমাদের না কিনি তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। এক্স্যাক্টলি, এবং অলরেডি কিন্তু ফেসবুক বা বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়ে একটা কমন একটা মানে কমপ্লেন একটা শোনা যাচ্ছে যে একদিনের জন্য পণ্য বর্জন করলে কি হয়ে গেল, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একদিন ভ্যালেন্টাইন ডে সবাই পালন করি না সেটা ম্যাটার ভালো মানে ক্ষেত্রে চলে গেছে প্রতীকী ব্যাপার, মানে এটা অহিংস প্রতীকীর প্রতিবাদ। আর হ্যাকিংটা আছে আপনি যদি বলেন সিমন যেটা বলছেন যে কোনটা বেশি কার্যকর, ওইটা তো আসলে নীতি দিয়ে মাপার কিছু নেই, কিন্তু তুলনামূলকভাবে এইটা একটা প্রচার পেয়েছে। হ্যাকিং এর জায়গাটা আমাদের জন্য নতুন, আমাদের রয়েছে এবং ভারতীয় মিডিয়া এটার ইন্টারেস্ট হচ্ছে। আপনি বাংলাদেশে পণ্য বর্জন যেটা করবেন এটা হচ্ছে আমার জনগণের জন্য অনেক বেশি সতর্কতার জায়গা, চেতনা জাগিয়ে তোলার ব্যাপার, এবং আমরা এই দিক থেকে গুরুত্ব দেব। আমরা যে খুব বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো তা না, আমরা বারবার বলছি না, এই চ্যানেলের মাধ্যমে আমরা ভারত দর্শকদেরকে অনুরোধ করব 1 মার্চ ভারতীয় পণ্য বর্জন করুন। বিপরীতে হ্যাকাররা যে কাজটা করছেন তারা ভারতীয় মিডিয়ার দৃষ্টি আকর্ষণের একটা বিশাল জায়গায় চলে গেছেন, টেলিভিশনে নিউজ হওয়া শুরু হয়েছে। সো ওইটার একটা এফেক্ট আছে বড় মাত্রায়। আমি খালি মনের উত্তরে পেলে আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে জানি সবচেয়ে ইফেক্টিভ এবং এফিসিয়েন্ট জায়গা হবে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা সরকার কোনোভাবে ইন্ডিয়ান সরকারের সাথে এই বিষয়ে আলাপ করেন, যে বর্ডারে কিলিং বন্ধ করেন, সবচেয়ে ইফেক্টিভ জায়গাটা। আমরা আরেকটা ফোন নিয়ে বলার কিছু নেই। তারপরে দর্শক আপনার নামটি বলুন, প্রশ্ন করুন। আমি আমার খুব তাড়াতাড়ি করে ফেলছি, এবং আপনাদের দুজনের কথা শুনে অনেক অনেক ভালো লাগছে যে আপনারা দুজনে আমাদের ইয়াং জেনারেশনের কথা বলতেছেন। আমরা ইয়াং জেনারেশন খুব আশা নিয়ে আমরা জানেন যে আমাদের 37% ভোট ছিল। আমরা লাস্ট ইলেকশনে এই গভর্নমেন্টকে ক্ষমতা এনেছি আমরা ইয়াং জেনারেশন। সেই ইয়াং জেনারেশনকে আমাদের গভর্নমেন্ট পরবর্তী সময়ে ফেসবুক বন্ধ করে দিয়েছে, তো তারপরে ওটা বেশি দিন রাখতে পারে না। এখন এটা 2012 এসে যদি আমাদের এইসব সাইবার হ্যাকাররা যারা বলতেছে আপনার বিভিন্ন সাইটে দেখছেন যে সাইবার হ্যাকারদের পিছিয়ে আছে চীনের বিভিন্ন হ্যাকাররা তাদের সহায়তা করতেছে। তো কয়জন হ্যাকারদের সরকার ধরবে, কয়জন হ্যাকারদের সরকার ধরে কয়জন, এটা কি ইফেক্টিভ হবে না যে সাইবার হ্যাকারদের ইয়ে করতেছে? আমাদের সরকার কিন্তু কোনো হ্যাকারকে ধরবে এমন কোনো দাবি করেনি, এটা একটা সুযোগ। যে হ্যাকাররা আপনারা একটু সাইটটা একটু স্ক্রিনশটগুলো দেখলে বুঝতে পারবেন যে হ্যাকাররা কিন্তু এখানে যা বলেছে ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো কিছু নাই। জাস্ট আমাদের এই যে ফালানি ছবিগুলো দিয়েছে, আমাদের এই ছবিগুলো অনেক কথা আসছে, 31 কিল হয়েছে এখানে সীমান্তে। এটা প্রতিরোধ, এটা আমাদের সরকারের বোঝা উচিত। অবশ্যই আমরা কিন্তু সেই চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের তরুণরা যারা করছেন তারাও বুঝতে পারছেন এটা বেআইনি, তারাও বুঝতে পারছেন অলরেডি, এবং তারা ভাবছেন যে এটা ছাড়া প্রতিরোধ এবং প্রতিবাদ এবং ভারতের দৃষ্টি আকর্ষণের আর কোনো তাদের ক্ষমতা অনুযায়ী তারা করছেন। এটির সাথে তারা খুবই উদ্বিগ্ন যে সরকার কি পদক্ষেপ নেয়। তো এখন পর্যন্ত সরকার কোনো বিবৃতি এই বিষয়ে দেননি, সুতরাং আমরা বলতে পারছি না যে সরকার যাবে। বা তরুণদের এক ধরনের ভীতি আছে যে আমি আগে যেটা বলেছি যে হয়তো সরকার তারুণ্যের আবেগটার উপরে হয়তো আইনকে ডেকে আনবেন, বা তারুণ্যের আবেগের উপরে হয়তো বন্ধু রাষ্ট্রের ক্ষতি বা স্বার্থের জায়গাটাকে দেখবেন। এখন দেখার আশঙ্কা খুব বেশি। ওয়েবসাইট বিশেষ করে স্টক এক্সচেঞ্জ আক্রমণ হওয়ার উপর এটা দেখার সম্ভাবনা খুব বেশি। এটা খুব বড় একটা আমাদের একদম শেষ পর্যায়ে চলে গেছি। আমাদের আসলে আমি দর্শকদের দেখতে সরি বলতে চাই, প্রচুর ফোন আমাদের লাইনে ছিল আমরা ধরতে পারিনি, প্রচুর ইমেল জমে গেছে, প্রচুর কমেন্টস এসেছে ফেসবুকে। আমরা সরি, আমাদের ইচ্ছা আছে যে এই যে সাইবার প্রতিবাদ যেটা নিয়ে একটা সিরিজ চালানো, আমরা আশা করবো যে আগামীতে এই বিষয়ে কথা হবে। আসবে আমাদেরকে এখনই বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আপনার পক্ষে একজন ব্লগার, বাংলাদেশের মোস্ট পপুলার ব্লগার, তো সাইবার স্পেসে একদম তাপিয়ে বেড়ানো একজন তরুণ হিসেবে আপনার পক্ষ থেকে আমি যদি কিছু বলতে চাই যে সাইবার ওয়ারটা কীভাবে দেখবেন, কী ধরনের কী করা যাবে, কী করা যাবে না, এই ধরনের একটা ছোট্ট গাইডলাইন যদি দিয়ে দেন আমাদের তরুণ বন্ধুদের। না, গাইডলাইন দেওয়ার মানে হবে মিডিয়া প্রকাশ্য বলে আমি গাইডলাইন দিচ্ছি, আক্রমণের সঙ্গে আমি আসছি বা এই আক্রমণকে উৎসাহিত হচ্ছে, আমি সেটা করছি না। সেটা হচ্ছে তরুণদের ব্যাপার। বাট আমি যারা এই হ্যাকিংটা করছেন তাদের কাছে সেটা বিনীত অনুরোধ জানাবো, আপনারা অতিরিক্ত হিরোইজম দেখিয়ে দীর্ঘ মেয়াদে আমাদের এক ধরনের ক্ষতি করবেন। কিভাবে হচ্ছে এটা, ওনারা একটা ডিডোস সফটওয়্যার খুব দ্রুত বিলি করে যাচ্ছে, এটা সাময়িকভাবে লাভ দিচ্ছে কি প্রচুর লোকজন একই সঙ্গে ভারতীয় ওয়েবসাইটের উপর আক্রমণ করতে পারছে। এই সফটওয়্যারগুলো রয়ে যাবে। যুদ্ধের সময় অনেক ধরনের অস্ত্র থাকে, অস্ত্র সাধারণ জনগণের কাছে প্রশিক্ষিত সৈনিকের বাইরে দিলে
যুদ্ধের পরে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়। আমি এর বেশি কিছু বলবো না। আমাদের বাংলাদেশের ওয়েবসাইটগুলো এই সফটওয়্যার যে ভবিষ্যতে আমাদের লোকজনই হ্যাক করতে পারে, আক্রমণ করতে পারে। এই হ্যাকারদের কেউ কেউ আমাদের হাইকোর্টের ওয়েবসাইট করে হ্যাক করেছেন ইতিহাস আছে। সো দয়া করে আপনারা এই জিনিসটাকে খুব বিস্তৃত করেন না, এই জিনিসটাকে খুব বেশি আকারে সাধারণ জনগণের কাছে সচেতনতার জায়গাটা অবশ্যই ঠিক আছে। দায়িত্বশীলতা এবং সচেতনতার জায়গাটা আপনাদের প্রতিবাদকে আমরা সম্মান দিচ্ছি, কিন্তু আপনারা জিনিসটা যেহেতু বেআইনি এবং অনৈতিক, এই জায়গাটাকে আপনাদের মাথায় রেখে আপনার সাথে আরো অনেক কথা বলা আছে, অনেক কিছু করা আছে, আমার নিজের কথা শেষ হয়নি। তো যাই হোক আশা করবো আপনি আবার আপনাদের যোগ দেবেন এবং এই বিষয়ে আমরা আরো অনেক কথা বলবো। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এত রাত থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। সরি বাট কেন দেখা হবে শীঘ্রই আগামীকাল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি অনেক এবং আরেকজন।